বন্ধুরা, আজ আমরা টর্ক নিয়ে আলোচনা করব। তো টর্ক নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দৈনন্দিন জীবনের একটি ঘটনা দিয়ে শুরু করি। তো এখানে কি দেখতে পাচ্ছ? একটি দরজা খোলা আর বন্ধ হবার দৃশ্য। তো দরজার কিনারে যে কবজাটা থাকে এটাই কিন্তু আমাদের ঘূর্ণন বিন্দু, কারণ এই বিন্দুর সাপেক্ষেই কিন্তু দরজাটা ঘুরছে। কিন্তু যদি এমন হতো, দেখো দরজাটার হাতলটা, যেটা প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছি, কবজা থেকে হাতলটা একটু যথেষ্ট পরিমাণ দূরত্বে রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কবজা থেকে হাতলটা একটু কাছাকাছি D2 দূরত্বে রয়েছে। আর তৃতীয় ক্ষেত্রে কবজা থেকে হাতলটা আরও কাছাকাছি D3 পরিমাণ দূরত্বে রয়েছে। বাস্তব জীবনে কিন্তু আমরা এরকম দরজা দেখি, এরকম বা এরকম দরজাগুলো কিন্তু দেখা যায় না। যদি হতো তাহলে বলো তো তোমরা কি সমস্যা হতো? এইখানে তুমি আস্তে বল দিয়েও যতটুকু ঘোরাতে পারছো বা খুলতে বন্ধ করতে পারছো, এই ক্ষেত্রে কিন্তু তোমার খোলা আর বন্ধ করাটা একটু কঠিন হতো। এই ক্ষেত্রে কিন্তু তোমার খোলা বা বন্ধ হওয়াটা আরেকটু কঠিন হতো। অর্থাৎ একই পরিমাণ বল এখানে 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 দিলেও তুমি কিন্তু এখানে যে পরিমাণের ঘোরাতে সক্ষম হবে, এখানে কিন্তু সেই পরিমাণের ঘোরাতে সক্ষম হবে না। তো এই কনসেপ্টটা থেকে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে ঘোরানোর যে ব্যাপারটা, এই ঘোরানোটা কিন্তু শুধু বলের ওপর নির্ভর করে না, এটা কিন্তু নির্ভর করে বরং কোথায় বল দিচ্ছ সেটার ওপরও। ঘূর্ণন বিন্দু থেকে যেখানে বল দিচ্ছ সেটা কত দূরত্বে আছে সেটার ওপর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তু নেই, এই বস্তুটাকে যদি একটা বল প্রয়োগ করি ঘূর্ণন বিন্দু থেকে D পরিমাণ দূরত্বে, তাহলে এই বস্তুটা কতখানি ঘুরবে বা ঘূর্ণনের অ্যামাউন্টটা কত হবে সেটা কিন্তু নির্ভর করছে F এর ওপর আর D এর ওপর, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল আর D হচ্ছে বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন বিন্দু পর্যন্ত দূরত্ব। তো আমরা এই যে ঘুরবে কি ঘুরবে না, এইটাকে একটা রাশি দিয়ে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে টর্ক। টর্ক এটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটার নাম হচ্ছে টাউ, এটা একটা গ্রিক সাইন। তো টর্ক বা টাউ সংজ্ঞাটা কি দেওয়া আছে? যা কোনো স্থির বস্তুকে ঘোরাতে চায় বা ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন হার বাড়াতে বা কমাতে চায়, সেই রাশিমালাটাকেই আমরা বলি টর্ক। একটু মনে করে দেখো তো, নবম দশম শ্রেণীতে তোমরা বলের সংজ্ঞা পড়েছিলে। তো বলের সংজ্ঞাটা কেমন ছিল? যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা যা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে, রাইট? সো এই সংজ্ঞাটা কিন্তু অনেকটা বলের মতো, রাইট? ওইটা ছিল বলের সংজ্ঞাটা ছিল গতিশীল করা নিয়ে, আর টর্কের সংজ্ঞাটা হচ্ছে তোমার ঘূর্ণনশীল বা ঘোরানো নিয়ে, রাইট? তো আমরা বলতে পারি টাউ বা টর্ক এই জিনিসটা আসলে নির্ভর করছে বলের ওপর। তাই আমরা লিখেছি টাউ সমানুপাতিক F। স্বাভাবিকভাবেই যত বেশি বল তুমি দিবে তত বেশি এই বস্তুটা ঘোরাতে তুমি পারবে। আবার টাউ জিনিসটা নির্ভর করছে ঘূর্ণন বিন্দু থেকে কত দূরে তুমি বল দিচ্ছ, অর্থাৎ D এর ওপর। তোমার দূরত্ব Dটা যত বেশি হবে ততই কিন্তু ঘোরানো সহজ হবে, যেমনটা আমরা দরজার ক্ষেত্রেও দেখেছিলাম। এই দুইটা রাশিমালাকে আমরা যদি কম্বাইন করি, তাহলে কম্বাইন করলে আমরা পাই টাউ সমানুপাতিক F ইন্টু D। তো আমরা জানি আবার সমানুপাতিক থেকে সমান সমানে আসতে চাইলে আমার একটা ধ্রুবক আনতে হয়, আর এখানেও একটা ধ্রুবক এসেছে, সেই ধ্রুবকের ভ্যালুটা আমার কত? 1। তো এগুলো সব এক্সপেরিমেন্টালি আমার আসলে এই ধ্রুবকের ভ্যালুটা আসে। টাউ এর ভ্যালু, F এর ভ্যালু, D এর ভ্যালু, বিভিন্ন ভ্যালুগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে করে আমরা এই ভ্যালুটা পাই। এখানে প্রথমত K ধরে নিই, K এর ভ্যালুটা যখন হিসাব করা হয় তখন বিজ্ঞানীরা 1 পেয়েছিল এই ক্ষেত্রে। তো আমরা একটা সূত্র পেয়ে গেলাম, যেই সূত্রে আমরা টর্ক বের করতে পারি। টর্ক ইকুয়াল টু প্রযুক্ত বল আর প্রযুক্ত বলের ঘূর্ণন বিন্দু থেকে দূরত্ব। তো এই সূত্রটার থেকে আমাদের টাউয়ের ভ্যালু আসবে, রাইট? এখানে তুমি বলের একটা মান বসালে, দূরত্বের একটা মান বসালে, গুণ করলে একটা মান আসবে। কিন্তু টর্ক যেহেতু ঘূর্ণনের সাথে রিলেটেড, আর ঘূর্ণনের যেহেতু একটা দিক সম্ভব ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো টাউ বা টর্কের কয়েকটা চিহ্নের ক্ষেত্রে নিয়ম আছে। তো টর্কের চিহ্নের প্রধান নিয়মগুলো যদি আমরা দেখি, ধরো এই বস্তুটা আছে, এই বস্তুটার উপরে এই বলটা প্রযুক্ত আছে, এত দূরত্বে বলটা প্রযুক্ত আছে। ধরো তোমাকে এই বলের মান দেওয়া আছে, আবার এই দূরত্বেরও মান দেওয়া আছে। বলের মান ধরো দেওয়া আছে 20 নিউটন, আর দূরত্বের মান ধরো দেওয়া আছে 3 মিটার। তাহলে তো তুমি টর্ক বের করতেই পারবে। 20 × 3 মানে 60 আসবে। আর এককটা কি হবে? বল যেহেতু নিউটন, এটা যেহেতু মিটার, 60 নিউটন মিটার, রাইট? কিন্তু প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা +60 বলবো, নিউটন মিটার বলবো, নাকি -60 নিউটন মিটার বলবো, এটাতে আমরা কিভাবে কাজ করব। তো এই ক্ষেত্রে প্লাস না মাইনাস, সেই ক্ষেত্রে আমরা যে ধারণাটা অবলম্বন করব সেটা হচ্ছে
এই যে বলটা এসেছে মানে টর্কটা প্রযুক্ত হয়েছে, এই টর্কটা বস্তুটাকে কোন দিকে আসলে ঘোরাচ্ছে। যেমন আমার এই ক্ষেত্রে যদি এটা ঘূর্ণন বিন্দু হয়, এখান থেকে যদি বল আসে, তাহলে এই বস্তুটা কোন দিকে ঘুরবে বলো তো? এই বস্তুটা কি এইভাবে ঘুরে যাবে না? সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে। তো কাউন্টার ক্লকওয়াইজ যদি হয় তাহলে আমরা টর্কের মানটা কত বলেছিলাম? 60 নিউটন মিটার। এটাকে বলবো পজিটিভ 60 নিউটন মিটার। অর্থাৎ যে ভ্যালুটা আমার আসবে সেটাকে পজিটিভ হিসাবে কনসিডার করব কখন? যখন টর্কটা বস্তুটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে। আবার এই ক্ষেত্রে দেখো ঘূর্ণন বিন্দুটা আমার এখানে আছে, বলটা আমার এদিক দিয়ে প্রযুক্ত হয়েছে, একটা নির্দিষ্ট দূরত্বেও প্রযুক্ত হয়েছে। সো এই ক্ষেত্রেও আমাকে বলের মান, দূরত্বের মান দেওয়া থাকলে আমি তো টর্কের মান বা টাউয়ের মান বের করতে পারবো। বাট এই টাউয়ের মানটা প্লাস না মাইনাস সেটার জন্য আমাদের জানতে হবে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো এটা যদি বোর্ডটা হয়ে থাকে, এটাকে যদি এখান দিয়ে বল দেওয়া হয়, তাহলে এটা কোন দিকে ঘোরাবে? বোর্ডটাকে এইভাবে ঘোরাবে না। সো এইটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে বোর্ডটাকে। তো ক্লকওয়াইজ যদি ঘোরায় তাহলে আমরা বলতে পারি এই যেই মানটাই আসুক টাউয়ের, সেই মানটাকে মাইনাস ভ্যালু হিসেবে নিতে পারি। সো আমরা মাইনাস যত ভ্যালু আসে তত নিউটন মিটার হিসাবে লিখব। তো আমরা জেনে গেলাম টর্কের সূত্র, আবার আমরা জেনে গেলাম টর্কের চিহ্ন কীভাবে যাচাই করতে হয়। তো চলো এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে একটা মজার ম্যাথ করে আসি। তো এখানে একটা সি সয়ের ঘটনা দেওয়া আছে, সাধারণত স্কুল কলেজের প্লেগ্রাউন্ডগুলোতে এই জিনিসগুলো থাকে। তো এখানে একটা বালক রয়েছে, একটা বালিকা রয়েছে। বালকের ভর দেয়া আছে 28 কেজি, বালিকার ভর দেয়া আছে 30 কেজি। বালকটা ঘূর্ণন বিন্দু থেকে 3.5 মিটার দূরত্বে আছে, বালিকাটা ঘূর্ণন বিন্দু থেকে 3 মিটার দূরত্বে আছে। ধরো এই জিনিসটা দিয়ে তোমাকে বললো কার অংশটি, এই যে বোর্ডটা আছে সিসয়ের, এই বোর্ডটার কার অংশটি ওপরে উঠবে, এই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তো এই সকল প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি মাত্র যে ধারণা শিখলাম সেটাকে কাজে লাগিয়ে। কিভাবে করা যায় চলো আমরা করি। তো আমরা এই ক্ষেত্রে বালকের জন্য একটা টর্ক সৃষ্টি হবে। বালকের ওজন আছে, সো ভর থেকে আমরা যদি 9.8 গুণ দিই, যেমন বালকের ভর ছিল 28, আমি যদি 9.8 দিয়ে গুণ দিই তাহলে এটা হচ্ছে বালকের ওজন। সো বালকের ওজনের সাথে আমি ঘূর্ণন বিন্দু থেকে দূরত্ব বালকের ক্ষেত্রে 3.5 মিটার যেটা, সেটা বসালে আমি কিন্তু পেয়ে যাব বালকের জন্য এই বোর্ডটাতে কত টর্ক সৃষ্টি হচ্ছে, যেটা কিনা আমরা হিসাব করলে আমার এখানে আসে 960.4 নিউটন মিটার। এটা কি প্লাস হবে না মাইনাস হবে সেটাও কিন্তু আমরা যাচাই করতে পারি। এটা একটা প্লাস ভ্যালু হবে। কেন এটা প্লাস ভ্যালু হবে? চিন্তা করে দেখো, এটা যদি ঘূর্ণন বিন্দু হয়, এটা থেকে যদি বলটা এইখানে প্রযুক্ত করা হয়, তাহলে এই বোর্ডটা কোন দিকে ঘুরে যাবে? এই বোর্ডটা কি এইভাবে ঘুরবে না? সো এইভাবে ঘোরার অর্থ কি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমরা জানি যে এই ভ্যালুটা আসবে টর্কে, এটাকে পজিটিভ ভ্যালু হিসাবে নিতে হবে। সো আমরা এর জন্য দেখো এখানে কোনো প্লাস মাইনাস ইউজ করিনি, কিছু না দেওয়ার অর্থই হচ্ছে কিন্তু আমার এখানে প্লাস আমরা ব্যবহার করেছি। এবার আসো বালিকার জন্য আমরা টর্ক বের করবো। সো বালিকার জন্য যে টর্কটা হবে বোর্ডটার ওপরে সেটাকে ধরলাম টাউ2। তো টাউ2 ইকুয়াল টু আমরা বলতে পারি এফ ইন্টু ডি। এক্ষেত্রে এফটা এফ প্রাইম বলছি কারণ বালিকার ওজন বসবে এখানে, বালিকার ভর ইন্টু 9.8 যেটা, আর ডি প্রাইম বলছি যেটা হচ্ছে ঘূর্ণন বিন্দু থেকে বালিকাটার দূরত্ব। তো আমরা এফ প্রাইম বালিকার ভর ইন্টু 9.8 দিলাম, আর বালিকার ঘূর্ণন বিন্দু থেকে দূরত্ব 3 মিটার দিলাম। তাহলে এই ভ্যালুগুলো নিয়ে যদি আমি হিসাব করি তাহলে টাউ2টা আমার চলে আসলো -882 নিউটন মিটার। তাহলে এই যে এই জিনিসটা আসলো এটা কিন্তু বালিকা কর্তৃক সৃষ্ট টর্ক, আর যেটার ভ্যালু নেগেটিভ আমরা লিখেছি। কেন নেগেটিভ লিখেছি তোমরা চিন্তা করে বলো? ঘূর্ণন বিন্দু থেকে এই যে বালিকার কর্তৃক বলটা, এটা যদি এই বস্তুটার উপরে এসে প্রযুক্ত হয় তাহলে এই বোর্ডটাকে বালিকার ভরটা, বালিকার ওজনটা কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজ ঘোরাবে না, এইভাবে ঘোরায় ফেলবে। সো এইভাবে যদি ঘোরায় ফেলে তাহলে আমরা যে টর্কটা সৃষ্টি হচ্ছে সেটাকে ক্লকওয়াইজ যেহেতু ঘোরাচ্ছে, তাই আমরা এটাকে মাইনাস হিসেবে স্বীকৃতি দিব, অর্থাৎ মাইনাস দিয়ে অবশ্যই লিখব। তো এখন আমরা পেয়ে গেলাম ইন্ডিভিজুয়ালি বালকের কর্তৃক সৃষ্ট টর্ক কত, বালিকার কর্তৃক সৃষ্ট টর্ক কত, তাদের সাইনগুলোও বের করলাম। এখন আমার যেটা করতে হবে এই বোর্ডের ওপরে মোট সৃষ্ট টর্ক কত বা লব্ধি সৃষ্ট টর্ক কত সেটা বের করতে হবে। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লব্ধি টর্ক বের করব। লব্ধি টর্ক কীভাবে বের করা যাবে? খুবই সিম্পল, জাস্ট
প্রত্যেকটা আলাদা আলাদা টর্ক যেগুলো সৃষ্টি হয়েছে বোর্ডটার উপর সেগুলো নিয়ে যোগ করতে হবে। তো আমরা সেগুলো নিলাম, যোগ করলাম। যদি আমি যোগ করি, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যোগ করার ক্ষেত্রে বালকেরটা প্লাস ছিল, বসালে বালিকারটা মাইনাস ছিল। সো আমরা কিন্তু এখানে এটা সূত্রের প্লাস আর এটা হচ্ছে টাউ2 এর মানের মাইনাস। সো আমরা যদি এগুলো হিসাব করি তাহলে হিসাব করলে আমার আসে 78.4 নিউটন মিটার। দেখো তো যে এই টাউ নেট বা লব্ধি টর্ক যেটা এসেছে বোর্ডের ওপরে সেটার ভ্যালুটা কি প্লাস এসেছে না? সেটার ভ্যালুটা পজিটিভ ভ্যালু একটা এসেছে। সো পজিটিভ ভ্যালু যদি আসে তার মানে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু এই বোর্ডটার ওপরে টাউ নেট পজিটিভ, তাই আমরা বলতে পারি বোর্ডটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। কারণ আমরা জানি টাউ এর ভ্যালু প্লাস হলে আসলে এটা বোঝায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যেহেতু লব্ধি টর্কটা এই ক্ষেত্রে পজিটিভ, তাই আমরা বলতে পারি দুজন যদি একত্রে বসে থাকে সেই ক্ষেত্রেও এই জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। অর্থাৎ বালক বালিকা বসে থাকলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে মানে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরলে কিন্তু বালিকার অংশটা উপরে উঠবে, বালকের অংশটা নিচে নামবে, রাইট? সো অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু ঘুরছে, তো আমরা কিন্তু এইভাবে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। তো এখন আমরা একটু আলোচনাটার আর একটু ডিপে যদি ঢুকি, দেখো এখানে একটা বোর্ড আছে আর এখানে ঘূর্ণন বিন্দু আছে। এই যে ঘূর্ণন বিন্দুটার সাপেক্ষে বলটা যদি প্রযুক্ত হয়, বলটা কি সবসময় লম্বভাবে প্রযুক্ত হবে? বলটা তো আমার এইভাবেও প্রযুক্ত হতে পারে, যে বাঁকা করে প্রযুক্ত হয়েছে, খাড়া প্রযুক্ত না হয় এরকম বাঁকা করে প্রযুক্ত হয়েছে। অর্থাৎ বোর্ডটার সাথে বলটার একটা কিন্তু কোণ থাকা সম্ভব। সবসময় যে 90 ডিগ্রি কোণ হবে তা না, আমার কিন্তু 90 ডিগ্রি ছাড়াও একটা সূক্ষ্ম কোণ করাও সম্ভব, যেমনটা এই ক্ষেত্রে সে করেছে। ঘূর্ণন বিন্দু থেকে বলটার দূরত্ব ডি আছে, ঠিক আছে, বাট সে কিন্তু এখন আর 90 ডিগ্রি কোণে আসেনি, এখন সে একটা থিটা কোণে এসেছে। থিটার পরিচয় কি বলছি? বল ও তলের মধ্যবর্তী কোণ। তল হচ্ছে এটার তল আর এটা হচ্ছে বল, সো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমরা এই ক্ষেত্রে টর্ক কিভাবে বের করতে পারি? আগের ক্ষেত্রটাতে তো আমরা এফ ইন্টু ডি করেছিলাম, এই ক্ষেত্রে কি এফ ইন্টু ডি করা যাবে? উত্তর হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বলের দুইটা উপাংশ নিতে হবে, কারণ এই ক্ষেত্রে বলের দুইটা উপাংশ থাকবে, রাইট? আগের ক্ষেত্রে খাড়া ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে ছিল, সো আমার আগের ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকতো না। কিন্তু এখন কিন্তু এক্সেও সে পুরোপুরি নাই, ওয়াইও সে পুরোপুরি নাই, একটা কোণ করে আছে। এখন কিন্তু তার ওয়াই অক্ষ বরাবর একটা অংশ থাকবে, এক্স অক্ষ বরাবর একটা অংশ থাকবে। তো আমরা তো উপাংশ নিতে জানি, যেহেতু সে তলের সাথে মানে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই বরাবর যে উপাংশটা আসবে সেটা হচ্ছে আমার কি এফ কস থিটা, আর এটার সাথে যেহেতু সে 90 মাইনাস থিটা কোণ করে আছে, তাই আমরা এটা বলতে পারি এফ কস 90 মাইনাস থিটা। আবার তোমরা জানো কস 90 মাইনাস থিটাকে লেখা যায় সাইন থিটা, অর্থাৎ এই বরাবর উপাংশটা উলম্ব বরাবর যেটা নিচের দিকে আসছে সেটা হচ্ছে এফ সাইন থিটা। তার মানে দুইটা উপাংশ আমরা পাবো, বাট দুইটা উপাংশের মধ্যে খেয়াল করে দেখো এফ সাইন থিটা উপাংশটি এটি কিন্তু এই বোর্ডটিকে ঘুরাবে। এই জিনিসটা কি ঘুরাবে? তোমরা এটা কিন্তু বাস্তবে করে দেখতে পারো। তোমাদের সাথে রুমে যে দরজাটা আছে, এই দরজাটাকে তোমরা এইভাবে একটা বল দাও, দরজার গা ঘেঁষে এরকম একটা বল দাও, দেখবে এটার কারণে কোনো ঘুরছে না। আর দরজাটার উপরে খাড়া একটা বল দাও, দরজার এটা ধরো পৃষ্ঠটা হলে খাড়া একটা যদি বল দাও, তাহলে এটার কারণে দেখবে বস্তুটা ঘুরছে। অর্থাৎ এফ সাইন থিটা উপাংশটা কিন্তু ঘোরানোর জন্য দায়ী, বাট এফ কস থিটা উপাংশটা কিন্তু ঘোরানোর জন্য দায়ী নয়। তো আমরা যেহেতু টর্ক পড়ছি, টর্ক মানে যেটা কতটুকু ঘুরাবে বা না ঘুরাবে সেটার সাথে রিলেটেড, সো আমরা এই ক্ষেত্রে এফ না নিয়ে এফ সাইন থিটা ব্যবহার করব। অর্থাৎ যখন বলটা খাড়াভাবে ছিল তখন আমরা টাউয়ের সূত্র শিখেছিলাম এরকম এফ ইন্টু ডি, আর এখন যেহেতু বলটা খাড়াভাবে নাই, বলটা একটা কোণ করে আছে থিটা কোণ তলের সাথে, তাই এই ক্ষেত্রে এফ ইন্টু ডি না ব্যবহার করে আমরা বরং ব্যবহার করব এফ সাইন থিটা ইন্টু ডি। তাহলে আমরা টর্কের কয়টা সূত্র শিখলাম? দুইটা। তো কখন কোনটা ব্যবহার করবে এটা কিন্তু জানা থাকতে হবে, বল লম্বভাবে প্রযুক্ত হয়েছে নাকি বল একটা কোণ করে প্রযুক্ত হয়েছে। তো সেই ভিত্তিতে আমরা কিন্তু এই সূত্র বা ওই সূত্র ব্যবহার করব। তো চলো এবার কম্বাইনলি একটা ম্যাথ করে আসি। একটা বোর্ড আছে যেটার উপরে 6 নিউটন বল 45 ডিগ্রি কোণে কাজ করছে, 8 নিউটন বল 40 ডিগ্রি কোণে কাজ করছে, 2 নিউটন বল খাড়া কাজ করছে মানে 90 ডিগ্রি কোণে কাজ করছে। প্রত্যেকটা বল ঘূর্ণন বিন্দু থেকে কত দূরত্বে আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। জানতে চাওয়া হয়েছে লব্ধি টর্ক। এটা কিন্তু এভাবেও বলতে পারতো বোর্ডটি 3টি বল একত্রে প্রযুক্ত হলে কোন দিকে ঘুরবে, তো ওইভাবে প্রশ্নটা বললেও কিন্তু আমাদের লব্ধি টর্ক কি বের করতে হতো।
তো আমরা যেটা করব খুবই সিম্পল, সেটা হচ্ছে প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদাভাবে টাউ বের করব, দেন টাউগুলো যোগ করব। তো চলো আমরা করি। 2 নিউটন বলের জন্য সৃষ্ট টর্ক। সো 2 নিউটন বল যেহেতু একটা লম্ব বল, তাই এটার জন্য ফর্মুলা কি হবে? F ইন্টু ডি। লম্ব বলের কারণে ফর্মুলাটা হচ্ছে F ইন্টু ডি, বল ইন্টু দূরত্ব। সো বল নিলাম 2, আর দূরত্ব ঘূর্ণন বিন্দু থেকে যেটা কিনা 2 নিউটনের জন্য 1 মিটার। সো 2 ইন্টু 1, তো 2 ইন্টু 1 আমার এখানে টাউ 1 চলে আসলো 2। এখানে কেন আমরা মাইনাস দিয়েছি অবশ্যই বুঝতে পারছো, এটা ঘূর্ণন বিন্দু, এটা বস্তুটা। তো এই বলটা যদি আসে তাহলে কোন দিকে ঘোরাবে? তোমরা কিন্তু এই ঘটনাগুলো কলম দিয়েও করতে পারো। ঠিক এই বরাবর একটা কলম রাখলে কলমের ঠিক এই জায়গাটায় আঙ্গুল দিয়ে চেপে ধরে আরেকটা আঙ্গুল দিয়ে ধরো, আরেকটা হাতের আঙ্গুল দিয়ে তুমি এই বরাবর একটা ধাক্কা যদি দাও তাহলে দেখবে কলমটা কোন দিকে ঘুরছে। তাহলে কিন্তু তোমাদের কনফিউশনটা আসলে ক্লিয়ার হয়ে যাবে, ক্লকওয়াইজ ঘুরে না এন্টি ক্লকওয়াইজ ঘুরে। তো আমি স্টুডেন্ট অবস্থায় এভাবেই করতাম, কলমটা রাখতাম, কলম রেখে বলগুলো যে জায়গায় ঘূর্ণন বিন্দু সে জায়গায় চাপ দিয়ে ধরে বলগুলো বরাবর আরেকটা হাত দিয়ে আমি টোকা দিতাম, ধাক্কা দিতাম, তখন দেখলাম কোন দিকে কলমটা ঘুরে যাচ্ছে। সো ক্লকওয়াইজ ঘুরলে আমি মাইনাস নিতাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস নিতাম। সো এইভাবে কিন্তু আমরা টাওয়ের সাইনটা কীভাবে পরীক্ষার হলে করব সেটাও জানতে পারি। এবার আসি 8 নিউটন 6 নিউটন এই দুইটা বলের জন্য টর্ক বের করা হবে। তো 6 নিউটন দিয়ে যদি শুরু করি, 6 নিউটন বলের জন্য টর্ক টাউ 2 যদি বলি তাহলে F প্রাইম সাইন থিটা ইন্টু ডি প্রাইম। সো আমার এক্ষেত্রে যে এই সূত্রটা কেন ব্যবহার হয়েছে, কারণ 6 নিউটন বলটা কীভাবে আছে, বোর্ডটার সাথে একটা কোণ করে আছে, রাইট? 90 ডিগ্রি কোণ করে নাই, অন্য একটা সূক্ষ্ম কোণ করেছে, তাই আমরা এই সূত্রতে যাব। তো 6 ইন্টু সাইন 45, যেটার দূরত্ব কত ঘূর্ণনবিন্দু থেকে 5 মিটার, যদি আমরা বসালে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টাউ 2 হচ্ছে মাইনাস 21.21 নিউটন মিটার। তো এক্ষেত্রেও মাইনাস কেন এটাও বুঝতে পারছো, এখানে আঙুল দিয়ে ধরে কলম রেখে এই বরাবর যদি একটা ধাক্কা দাও, ধাক্কা দিলে দেখবে কলমটা এইভাবে ঘুরছে, মানে ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে। তো ক্লকওয়াইজ যদি ঘুরে যায় তাহলে আমরা মাইনাস নেই, সো এর জন্য এই মাইনাসটা এসেছে। সো প্লাস মাইনাসগুলো কিন্তু মানগুলো বের করার সাথে সাথেই দিয়ে দিব, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আসি 8 নিউটনের জন্য। সো 8 নিউটনের জন্য সৃষ্ট টর্ক এটা হচ্ছে টাউ 3, এটাকে আমরা F ডবল প্রাইম সাইন থিটা ইন্টু ডি ডবল প্রাইম বলছি। সো F ডবল প্রাইম যেহেতু এই সূত্রটা কেন ব্যবহার করা হয়েছে, কারণ 8 নিউটন বলটা যেহেতু তলটার সাথে একটা কোণ করে আছে, তো F ডবল প্রাইমের মান 8। কত কোণ করে আছে তলের সাথে, সেটা আমার কোণ করে আছে 40 ডিগ্রি। সো আমরা এই ক্ষেত্রে সাইন 40 ইউজ করলাম। আর কত দূরত্বে আছে, 3 মিটার দূরত্ব আছে। সো আমরা যদি বসাই ভ্যালুগুলো বসিয়ে হিসাব করলে আমার আসলে টাউ 3 চলে আসে। এই ক্ষেত্রে টাউ 3টা পজিটিভ নিয়েছি কেন, কারণ এই ক্ষেত্রেও তুমি যদি কলম রেখে এখানে চাপ দিয়ে ধরে এখানে টোকা দাও, এইভাবে টোকা দাও বা ধাক্কা দাও, তাহলে দেখবে জিনিসটা এইভাবে ঘুরে যাচ্ছে, রাইট? এইভাবে যদি ঘোরা যায় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, তাই আমরা এটাকে পজিটিভ ভ্যালু হিসেবে নিব। তো আমাদের লব্ধি টর্ক বের করার কথা ছিল। সো লব্ধি টর্ক বের করতে চাইলে আমরা টাউ নেট করবো। টাউ নেট হচ্ছে টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3, জাস্ট তাদের সরাসরি যোগ করব, এই ভ্যালু যোগ এই ভ্যালু যোগ এই ভ্যালু। যদিও তাদের সামনে মাইনাস হচ্ছে, সো মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে এগুলো মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস থাকলে আমার সাকুল্যে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস 7.79 নিউটন মিটার। দেখো আমার লব্ধিটা কি এসেছে মাইনাস, তাই আমরা ডিসিশনও দিতে পারি যে এই বোর্ডটি 3টা বল যখন একত্রে প্রযুক্ত হবে তখন ক্লকওয়াইজ ঘুরে যাবে, কারণ আমার রেজাল্ট মাইনাস হলে আসলে ক্লকওয়াইজ ঘুরে যায়। তাহলে আমরা এইভাবে কিন্তু লব্ধি টর্কগুলো ইজিলি বের করে ফেলতে পারি। ইনফ্যাক্ট তোমাদের যদি কখনো এমন হয় টাউ নেটের ভ্যালু 0 আসে, ধরো যোগ বিয়োগ করার পরে 0 আসে, তাহলে তুমি যেটা দাবি করতে পারবে সেটা হচ্ছে সবগুলো বল যখন একত্রে প্রযুক্ত হবে, লব্ধি টর্ক যেহেতু 0 এসেছে তার মানে বোর্ডটি কোনো ঘুরবে না। সো লব্ধি টর্ক 0 আসলে আসলে ঘুরবে না, আর লব্ধি টর্ক যদি প্লাস আসে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর লব্ধি টর্ক যদি মাইনাস আসে তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। আচ্ছা, তো এখন আমরা আরেকটা টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাপল বা দ্বন্দ্ব। সো এটাকে ইংলিশে কাপল বলা হলেও বাংলা এটাকে আমরা বলবো দ্বন্দ্ব। তো এই ক্ষেত্রে দেখো কি হয়েছে, একটা কার্ডবোর্ড ছিল, এটার উপরে 2টা বল এসে পড়েছে। 2টা বল যে কোনো বল না, এই 2টা বলের মধ্যে অনেকগুলো শর্ত রয়েছে। এই শর্তগুলো আমাদের জন্য মনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2টা বল হতে হবে সমমানের, 2টা বল হতে হবে বিপরীত, 2টা বল হতে হবে সমান্তরাল, আর তাদের প্রয়োগ বিন্দুহীন। আমি 1 বাই 1 বলি। সমমানের, দেখো এটাও F বলেছি, এটাও F বলেছি, এটা 10 নিউটন হলে এটাও 10 নিউটন। বিপরীত, দেখো একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে। সমান্তরাল, দেখো এই 2টা লাইন, এখানে যদি একটা লাইন চিন্তা করো, লাইন 2টা কিন্তু সমান্তরাল। প্রয়োগ বিন্দু ভিন্ন, দেখো এটা প্রয়োগ হয়েছে এই বিন্দুতে, এটা প্রয়োগ হচ্ছে এই বিন্দুতে, সো প্রয়োগ বিন্দু ভিন্ন। সো এইভাবে যদি 2টা বল একটা বস্তুর উপরে প্রযুক্ত থাকে তাহলে তারা যে
লব্ধি টর্ক সৃষ্টি করবে। আমরা লব্ধি টর্ক বের করা জানি, এটার কারণে লব্ধি টর্ক বের করতে পারবো, আবার এটার কারণে লব্ধি টর্ক বের করতে পারবো। এখানে তোমাদের জন্য আমি একটা টাস্ক দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা এটা অবশ্যই ভিডিওটা পজ করে লব্ধি টর্কটা বের করবে। ধরো তোমরা এই দূরত্বটাকে ধরে নেবে d/2, আবার এই দূরত্বটাকে ধরে নেবে আরেকটা d/2। কেন আমি এভাবে বলেছি, কারণ আমরা কিন্তু এক্ষেত্রে একটা জিনিস করেছি, দেখো আমরা দুইটা বলের মধ্যবর্তী দূরত্বকে কিন্তু এখানে স্মল ডি বলেছি। আগের পেজগুলোতে যেই ডি এর পরিচয় ছিল ওইটা কি ছিল, ওইটা ছিল ঘূর্ণন বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। আর এই পেজটাতে কাপল যেখানে পড়ছি সেখানে ডি এর পরিচয়টা কি, ডি এর পরিচয় হচ্ছে বল দুইটার মধ্যবর্তী দূরত্ব। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। তো এখানে আমি তোমাদের জাস্ট ধরে দিয়েছি d/2 তোমাদের d/2 না হয়ে এটা d/3 হতে পারতো, এটা d/3 হলে এটা 2d/3 হতে পারতো, তারপর এটা d/4 হতে পারতো, এটা আবার 3d/4 হতে পারতো। মানে মোট কথা দুইটা মিলে যেন d হয়, যে কোনোভাবে হলেই হবে। তো আমি এখানে তোমাদের জাস্ট d/2 করে দিয়েছি। তোমরা এখন যেটা করবে, ভিডিওটা পজ করে এই বলের জন্য টর্ক বের করবে, এই বলের জন্য টর্ক বের করবে, টর্কগুলো বের করে আবার টর্কগুলো যোগ করবে। যোগ করলে আমি হলফ করে বলতে পারি তোমাদের যদি যোগ করা ঠিক হয়ে থাকে তাহলে তোমরা লব্ধি টর্ক হিসাবে এই জিনিসটাই পাবে। তো এইখানে অনেকেই একটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে টর্কের ফর্মুলায় টাউ ইকুয়াল টু f/d ঠিক আছে, কাপলের ফর্মুলায় বা দ্বন্দ্বের ফর্মুলায় টাউ নেট ইকুয়াল টু f/d ঠিক আছে, বাট দুই ফর্মুলাটা দেখতে একই হলো দুই ফর্মুলায় কিন্তু আমার ডি এর পরিচয়টা ভিন্ন। তো দ্বন্দ্ব বা কাপল আসলে কিন্তু একটা লব্ধি টর্ক, এটা কিন্তু কোনো টর্ক না, এটা হচ্ছে একটা লব্ধি টর্ক। আর এই ফর্মুলায় ডি এর পরিচয় হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর তুমি যে টর্কের ফর্মুলাটা পড়েছো ওখানে কিন্তু একটাই বল থাকতো, টর্ক কিন্তু একটা বলের জন্য বের হয়, প্রত্যেকটা আলাদা আলাদা বলের জন্য আমরা বের করি, এক একটা বলের জন্য এক একটা টর্ক। সো ওই ক্ষেত্রে ডি এর পরিচয়টা ছিল বলটার যেই ঘূর্ণন বিন্দু সেই ঘূর্ণন বিন্দু থেকে দূরত্ব। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তো কাপল কখন হয়, যখন দুইটা বল এই শর্ত নিয়ে আইসে কোনো বস্তুর উপরে পড়বে, তখন তারা যে লব্ধি টর্কটা সৃষ্টি করবে এই লব্ধি টর্কটাকে আমরা আসলে কাপল বা দ্বন্দ্ব বলে থাকবো। তো এই কাপল বা দ্বন্দ্বের অনেকগুলো প্রয়োগ তোমরা পাবে সেকেন্ড পেপারের চুম্বক অধ্যায়ে। সো এই চ্যাপ্টারে আমরা জাস্ট জেনে যাচ্ছি কাপল বা দ্বন্দ্ব কীভাবে বের করতে হয়। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।